আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। গত পর্বে আমরা নৌবিমার পর্ব 1 অধ্যায়টা পড়েছিলাম, পর্ব 1 পড়েছিলাম গত পর্বে নৌবিমার। আজকে আমরা নৌবিমারই পর্ব 2 চলে যাব। পর্ব 2 আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি একটু দেখে নিই। প্রথমেই আছে নৌবিমাপত্রের প্রকারভেদ, নৌবিপদ কি, নৌবিপদসমূহ কি। আজকে আমরা নৌবিমাপত্রের প্রকারভেদ সম্পর্কে ডিটেলস আলোচনা করব, নৌবিপদসমূহের সম্পর্কেও ডিটেলস আলোচনা করব এ পর্বে। চলে যাই নৌবিমাপত্রের প্রকারভেদ। নৌবিমাপত্রেরকে আমরা এখানে দেখাচ্ছি যে 12টি ভাগে ভাগ করেছে। কিছু কিছু বইয়ে 11টি ভাগে ভাগ করেছে, আরও কিছু বইয়ে আছে 10 ভাগেও ভাগ করেছে। তাহলে আমরা এখানে ভাগ করেছি 12 ভাগে নৌবিমাপত্রের প্রকারভেদকে। প্রথমেই আছে যাত্রার বিমাপত্র। তার আগে আমরা একটু জেনে নেই নৌবিমা বলতে কি বোঝায়। এটা আমি গত ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে। নৌবিমাপত্রটা কাকে বলে এটা আমরা একটু জেনে নিই। নদী বা সমুদ্র যাত্রায় ব্যবহৃত জাহাজস্থ পণ্য, ভাড়া এবং এই সম্পর্কিত দায়ের জন্য যে বিমা গ্রহণ করা হয় তাকে নৌবিমাপত্র বলে। বিমার বিষয়বস্তু, ঝুঁকির আওতা, ঝুঁকির প্রকৃতি ইত্যাদির উপর ভিত্তি করে নৌবিমাপত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। সেখান থেকে আমরা কি নৌবিমাপত্রের প্রকারভেদগুলো আলোচনা করব। যে বিমার বিষয়বস্তু, ঝুঁকির ভিত্তিতে এবং ঝুঁকির প্রকৃতিটা কেমন সেগুলোর উপর ভিত্তি করে কিন্তু নৌবিমাপত্রগুলো বিভিন্ন ধরনের হতে পারে। প্রথমেই আছে কি যাত্রার বিমাপত্র। 1 নম্বর যাত্রার বিমাপত্র। তো সংজ্ঞাটা আমরা দেখি। যাত্রার বিমাপত্র বলতে কি বুঝিয়েছে, যে বিমাপত্রে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকে এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় জাহাজ বা জাহাজের পণ্য ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিপূরণের নিশ্চয়তা দেয়া হয় তাকে যাত্রার বিমাপত্র বলে। তার মানে এখানে কি বলেছে যে নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকবে। নির্দিষ্ট কথাটা বলেছে, তার মানে কি এটা ফিক্সড করে বলা থাকবে যে এই পথের যাত্রা, অনির্দিষ্ট কোনো যাত্রাপথের উল্লেখ এখানে থাকবে না। তার মানে কি নির্দিষ্ট যাত্রাপথের উল্লেখ থাকবে, এর বাইরে যাওয়া যাবে না। এবং উল্লেখিত নির্দিষ্ট যাত্রাপথে চলার সময় যদি জাহাজ বা জাহাজের পণ্যের যদি কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ দিয়ে থাকবে। যেমন মংলা বন্দর হতে মাল বোঝাই একটি জাহাজ সিঙ্গাপুরে যাবে এবং যাত্রাকালীন সময়ে জাহাজে ও জাহাজস্থ পণ্যের ক্ষতি হলে ক্ষতিপূরণ করা হবে, এই মর্মে বিমা চুক্তি করা হলো। আর এটাই হলো কি নৌ যাত্রা বিমাপত্র বা যাত্রার বিমাপত্র যেটাই বলি। এরপরে 2 নম্বর হচ্ছে সময় বিমাপত্র। এখানে কি বলেছে যে বিমাপত্রের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ে জাহাজ, পণ্য বা মাসুলের ক্ষতির জন্য নৌবিমা করা হয় তাকে সময় বিমাপত্র বলে। তার মানে কি এখানে কি বলেছে যে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজ, ভাড়া অথবা জাহাজস্থ পণ্যের যদি ক্ষতি হয় সেটা যে বিমাপত্রের আওতায় ক্ষতিপূরণ করা হবে তাকেই আমরা সময় বিমাপত্র বলবো। তো সময় বিমাপত্র সর্বোচ্চ 1 বছরের জন্য গ্রহণ করা যায়। যেমন 2014 সালের জুলাই মাস থেকে 2014 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোনো জাহাজ, ভাড়া, পণ্যের ক্ষতির জন্য বিমাপত্র গ্রহণ করা হলো। তো সময় বিমাপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতি হলে তা পূরণের নিশ্চয়তা প্রদান করে। যদি এই সময়ের মধ্যে ক্ষতি না হয় তাহলে বিমাকারী প্রতিষ্ঠান কোনো ক্ষতিপূরণ এখানে দিবে না। তার মানে কি এখানে যে সময়ের জন্য বিমা করা হবে ঠিক সে সময়ের মধ্যে যদি কোনো ক্ষতি সাধন হয়ে থাকে তাহলে সময় বিমাপত্রের ক্ষেত্রে বিমাকারী প্রতিষ্ঠান ক্ষতিপূরণ প্রদান করবে। 3 নম্বর মিশ্র বিমাপত্র। যে বিমাপত্রে সুনির্দিষ্ট যাত্রার কথা উল্লেখের পাশাপাশি সময়েরও উল্লেখ থাকে তাকে মিশ্র বিমাপত্র বলে। তার মানে কি একই সাথে নৌযাত্রা এবং সময় বিমাপত্র যদি গ্রহণ করা হয়
সেটাকেই আমরা মিশ্র বিমাপত্র বলবো। অর্থাৎ যে বিমাপত্র নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যাত্রাপথে সংঘটিত ক্ষতিপূরণের নিশ্চয়তা প্রদান করে তাকেই মিশ্র বিমাপত্র বলে। এই বিমাপত্রটি নৌযাত্রা ও সময় বিমাপত্রের সংমিশ্রণ। যেমন মংলা বন্দর হতে প্যারিস বন্দর পর্যন্ত 10 মাসের জন্য বিমাপত্র গ্রহণ করা হলো, আর এটাকেই বলে মিশ্র বিমাপত্র। এরপরে হচ্ছে 4 নাম্বার মূল্যায়িত বিমাপত্র। মূল্যায়িত বিমাপত্রটাকে যে নৌ বিমাপত্রে বিমা গ্রহীতার বিমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সেই পরিমাণ অর্থ বিমাপত্রে বিমাকৃত অঙ্ক হিসাবে উল্লেখ করা হয় তাকে মূল্যায়িত বিমাপত্র বলে। এখানে কি বলেছে যে নৌ বিমাপত্র বা নৌ বিমা গ্রহণের সময় বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে যে বিমা চুক্তিটা করা হয় সেটাই হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি হলে সর্বোচ্চ বিমা মূল্য পরিশোধ করা হয়, তবে আংশিক ক্ষতির ক্ষেত্রে সমন্বিত আনুপাতিক ক্ষতি পরিমাণ নির্ণয় করে ক্ষতিপূরণ করা হয়ে থাকে। মূল্যায়িত বিমাপত্রটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন পরীক্ষায় মূল্যায়িত বিমাপত্রের সংজ্ঞা অনেক বেশি আসে, প্রত্যেকটা সংজ্ঞাই খুব বেশি ইম্পর্টেন্ট, বাট তার মধ্যে মূল্যায়িত বিমাপত্রটি বেশি ইম্পর্টেন্ট। এরপরে চলে আসি অমূল্যায়িত বিমাপত্র। যে বিমাপত্রে বিমাকৃত বিষয়বস্তুর মূল্য বিমাকারী পূর্ব হতে নির্ধারণ না করে ক্ষতিগ্রস্ত হওয়ার পর নির্ধারণ করে তাকে অমূল্যায়িত বিমাপত্র বলে। তার মানে কি, এখানে বিমাকারী বিষয়বস্তুর মূল্য আগে থেকে নির্ধারণ করে না, ক্ষতিগ্রস্ত হওয়ার পর বিমাকারী সেটার মূল্যটা নির্ধারণ করে থাকে। বিমাপত্র সংগ্রহকালে বিমাগ্রহীতা বিষয়বস্তুর যে মূল্য নির্ধারণ করে তাই কিন্তু এক্ষেত্রে লেখা হয়। তো মেয়াদের মধ্যে বা যাত্রাপথে জাহাজ বা পণ্যের ক্ষতি হলে বিমাকারী সেক্ষেত্রে ক্ষতিকৃত সম্পত্তি মূল্যায়ন করে এবং এরূপ মূল্যায়নে সর্বোচ্চ বিমাকৃত অঙ্ক পরিমাণ অর্থ ক্ষতিপূরণে বাধ্য থাকে। এটাই হচ্ছে অমূল্যায়িত বিমাপত্র। নর্মালি কি করে, ক্ষতি সংগঠনের পর মাসুল, জাহাজীকরণের খরচ, বিমা খরচ অন্তর্ভুক্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয় এই অমূল্যায়িত বিমাপত্রের ক্ষেত্রে। এরপরে 6 নম্বর হচ্ছে বৃহৎ ঝুঁকির বিমাপত্র। বৃহৎ ঝুঁকি বলতে আমরা বুঝতে পারছি এখানে যে বিমাপত্রটা কি অনেক বেশি ঝুঁকি হয়তো এই বিমাপত্রে থাকবে, এই ধরনের বৃহৎ। ঠিক আছে, দেখি আমরা এখন বৃহৎ ঝুঁকির বিমাপত্রটি কি। অনেক সময় একাধিক বিমা কোম্পানি একত্রে মিলিত হয়ে বৃহৎ অঙ্কের নৌ বিমার দায়িত্ব নিয়ে থাকে। বৃহৎ অঙ্কের নৌ বিমার দায়িত্ব নিয়ে থাকে তাকে বৃহৎ ঝুঁকির বিমাপত্র বলে। তার মানে কি, এখানে কি বলেছে, যখন একাধিক বিমা কোম্পানি একত্রে কোনো বৃহৎ নৌ বিমার দায়িত্ব গ্রহণ করবে তখন তাকে আমরা বৃহৎ ঝুঁকির বিমাপত্র বলবো। যেমন এ এবং বি বিমা কোম্পানি 40 কোটি টাকার নৌ বিমাপত্রের দায়িত্ব গ্রহণ করলো। এখানে 40 কোটি টাকা তো খুব কম মূল্যের না, একটু বেশি অঙ্কের টাকাই। তাহলে এখানে বলেইছে বৃহৎ ঝুঁকির বিমাপত্র কিসে হবে, তোমার বৃহৎ অঙ্কের টাকার হবে। তার মানে কি দাঁড়ালো যে বৃহৎ অঙ্কের টাকার, এখানে 40 কোটি টাকা বলেছি, এটা অবশ্যই বৃহৎ অঙ্কের টাকা। এরপরে আমরা চলে যাই বন্দর ঝুঁকি বিমাপত্র। 7 নাম্বার বন্দর ঝুঁকি বিমাপত্র। বন্দরে মাল উঠানামার সুবিধার জন্য কিছু কিছু জাহাজ, বার্জ এবং লাইটার সমূহকে বন্দরের নির্দিষ্ট সীমানার মধ্যে কাজ করতে হয়। তো বন্দরে থাকা বা কর্মকালীন অবস্থায় এই সকল যানবাহন বা এতে রক্ষিত উপায় উপকরণের ক্ষতি হতে পারে। এরূপ ঝুঁকি বা ক্ষতির বিপক্ষে যে বিমাপত্র ইস্যু করা হয় তাকে বন্দর ঝুঁকি বিমাপত্র বলে। মানে হচ্ছে কোনো নির্দিষ্ট বন্দরে, অবশ্যই বন্দরটা নির্দিষ্ট থাকবে, কোনো নির্দিষ্ট বন্দরে নির্দিষ্ট সময় অবস্থানকালে জাহাজ বা পণ্যের ক্ষতিপূরণের নিশ্চয়তার জন্য যে বিমাপত্রটা করা হচ্ছে সেটাই হচ্ছে বন্দর ঝুঁকি বিমাপত্র। তা বন্দরে থাকা যে জাহাজ বা
সেটা বড় জাহাজে হতে পারে বা ছোট জাহাজে হতে পারে। এটা কি নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু তারা কাজ করে। এই নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করার সময় তাদের যদি কোনো ধরনের উপায় উপকরণে যদি ক্ষতি হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই বিমাকারী প্রতিষ্ঠান তাকে বিমাকারী প্রতিষ্ঠান তারা কি করবে, ক্ষতিপূরণ প্রদান করবে। এরপরে চলে আসি 8 নম্বর, ভাসমান বিমাপত্র। ভাসমান বিমাপত্র কি বলেছে? একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ, তার মানে কি একই মালিক বলেছে, একই মালিক মানে মালিক একজনই থাকবে, বিভিন্ন ধরনের মালিক হবে না, হ্যাঁ, একই মালিকানা হতে পারে। তো একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য একই বিমাপত্রের আওতায় বিমা করা হলে তাকে ভাসমান বিমাপত্র বলে। তার মানে কি, যে নির্দিষ্ট সময়ের জন্য একই মালিক বা প্রতিষ্ঠানের একাধিক জাহাজের জন্য একটি মাত্র বিমা চুক্তি করা হবে, সেটাকেই আমরা ভাসমান বিমাপত্র বলবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে জাহাজের অবস্থান, মান এবং মূল্য বিবেচনা করে গড় মূল্য নির্ণয় করা হয় এবং সেভাবেই বিমাকৃত মূল্য নির্ধারণ করা হয়। তো এই বিমার ক্ষেত্রে বিভিন্ন সময় বন্দর ছেড়ে যাওয়া জাহাজ সম্পর্কে বিমাকারীকে অবহিত করতে হয়। যেমন এসকে কোম্পানির 20টি জাহাজের জন্য একটি মাত্র বিমাপত্র গ্রহণ করলো। তার মানে কি, এখানে কোম্পানি কিন্তু এখানে একটি, যে একই মালিক বলেছি, তার মানে কি এসকে কোম্পানি একটা প্রতিষ্ঠানের কথাই কিন্তু বলেছি আমি। আর 20টি জাহাজের কথা বলছি, যে কোম্পানি কিন্তু একটি, বাট তারা একাধিক জাহাজ, একাধিক জাহাজ মানে এখানে কি একের অধিক, তাহলে এখানে 20টি জাহাজের কথা বলছি। তারা এই 20টি জাহাজের জন্য কিন্তু একটি বিমাপত্রই গ্রহণ করেছে, তারা কিন্তু 20টি বিমাপত্র গ্রহণ করে নাই। কারণ ভাসমান বিমাপত্রে বলেছে যে মালিক একই হবে কিন্তু একাধিক জাহাজ থাকতে পারে, হ্যাঁ, কিন্তু বিমাপত্র একটি নেওয়া হবে বা একই বিমাপত্রের আওতায় থাকবে, সেটাই হচ্ছে ভাসমান বিমাপত্র। এরপরে চলে যাই মুদ্রা বিমাপত্র। 9 নম্বর হচ্ছে মুদ্রা বিমাপত্র। যে বিমাপত্রের মূল্য বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হয় তাকে মুদ্রা বিমাপত্র বলে। এই বিমাপত্রটা বৈদেশিক মুদ্রা পরিশোধ করবে, দেশীয় মুদ্রায় না। ঠিক আছে, এজন্য এটাকে মুদ্রা বিমাপত্র বলেছে, যে এটা বৈদেশিক মুদ্রা পরিশোধ করতে হবে, দেশীয় মুদ্রা পরিশোধ করা যাবে না। 10 নম্বর যুগ্ম বিমাপত্র। একই বিষয়বস্তুর ওপর একাধিক বিমা কোম্পানির সাথে ভিন্ন ভিন্ন প্রিমিয়াম প্রদান করে যে বিমাপত্র গ্রহণ করা হয় তাকে যুগ্ম বিমাপত্র বলে। এখানে কি বলেছে, যে বিষয়বস্তুটা একই হবে, তার উপর একাধিক বিমা করা যেতে পারে, হ্যাঁ। তো একই বিষয়বস্তুর ওপর যদি একাধিক বিমা কোম্পানির সাথে বিমা করা হয়, তখন তো তারা ভিন্ন ভিন্ন প্রিমিয়ামই দিবে। এটার জন্য যে বিমাপত্রটা গ্রহণ করা হচ্ছে তাকেই যুগ্ম বিমাপত্র বলে। 11 নম্বর হচ্ছে নামিক বিমাপত্র। যে বিমাপত্রে বিমার সময়, যাত্রার সময় এবং বিমাকৃত পণ্যের নাম উল্লেখ থাকে তাকে নামিক বিমাপত্র বলে। তার মানে কি, এখানে বিমার সময়ের কথা উল্লেখ থাকবে, কোন সময়ে যাত্রাটা শুরু করা হচ্ছে বা শুরু করা হবে, সে যাত্রার সময়টাও এখানে উল্লেখ থাকবে, প্লাস বিমাকৃত পণ্যের নাম, কোন পণ্যের বিমা করা হচ্ছে সেই পণ্যের নামটাও এখানে উল্লেখ থাকবে, সেটাকে আমরা নামিক বিমাপত্র বলবো। 12 নম্বর হচ্ছে খোলা প্রতিরক্ষাপত্র বা উন্মুক্ত বিমাপত্র। খোলা পত্রের আরেক নামই হচ্ছে উন্মুক্ত বিমাপত্র। এখানে কি বলেছে দেখো, যারা সবসময় বড় অঙ্কের টাকার মালামাল আমদানি ও রপ্তানি করে তাদের জন্য প্রতিবার বিমাপত্র খোলা দুরূহ কাজ। এই ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে তারা 1 বছরের জন্য যে বিমাপত্র গ্রহণ করে থাকে তাকে উন্মুক্ত বিমাপত্র বলে। তার মানে কি হচ্ছে, যে দেখা যায় যে কিছু প্রতিষ্ঠান আছে তারা সারা বছরই নিয়মিত বড় অঙ্কের পণ্য আমদানি এবং রপ্তানি করে থাকে, তো তারা প্রতিবার যদি বিমা করতে যায় তখন অনেক ঝামেলা হয়ে যায় বিষয়টা। তো এই জন্য সেই সকল প্রতিষ্ঠান কি করে, এই উন্মুক্ত বিমাপত্রটা গ্রহণ করে থাকে। এই বিমাপত্র দ্বারা তারা নির্দিষ্ট সময় পর্যন্ত সকল বিষয়বস্তুর ঝুঁকি গ্রহণ করা যায়। এতে বারবার যে বিমাপত্র গ্রহণের ঝামেলা, এটা এড়ানো সম্ভব হয়। এরপরে চলে যাই আমরা নৌ বিপদ।
নৌ বিপদকে আমরা সামুদ্রিক বিপদও বলতে পারি। ঠিক আছে, নৌ বিপদ যে কথা, সামুদ্রিক বিপদ একই কথা। পরীক্ষা যদি বলে নৌ বিপদ বলতে কি বুঝো, অথবা বললো সামুদ্রিক বিপদ বলতে কি বুঝো, তোমরা একই সংজ্ঞা দিতে পারবে, কোনো সমস্যা নেই, সেম জিনিস। নৌ বিপদ এবং সামুদ্রিক বিপদ একই কথা। ঠিক আছে, আসো আমরা দেখি নৌ বিপদ কি। নৌ বা সমুদ্র পথে যে সকল বিপদের কারণে জাহাজ, জাহাজস্থ পণ্য ও মাশুলের ক্ষতি হয় তাকে নৌ বিপদ বলে। তার মানে হচ্ছে কি, যে সমুদ্র যাত্রায় ব্যবহৃত জাহাজের মালামাল, ভাড়া বা মাশুল যেটাই বলো, তো বিভিন্ন প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। তা নৌ বিমাপত্রে উল্লেখিত কারণে যদি ক্ষতি হয় সেটাকে আমরা নৌ বিপদ বা সামুদ্রিক বিপদ বলবো। তো এখানে কি বলেছি, যে ঝড়, তুফান, নিমজ্জিত পাহাড় বা বরফপিণ্ডের সাথে ধাক্কা ইত্যাদি প্রাকৃতিক কারণে এবং ডাকাতি, জলদস্যু, চুরি, পণ্য নিক্ষেপ ইত্যাদির ন্যায় মানব সৃষ্ট বিপদের ফলে নৌ বিপদের সৃষ্টি হয়। এটার মানে হচ্ছে কি, দেখো এখানে প্রাকৃতিক কারণেও এবং অপ্রাকৃতিক কারণে এই উভয়ের ফলেই কিন্তু নৌ বিপদের সৃষ্টি হতে পারে। তার মানে কি, প্রাকৃতিক ও অপ্রাকৃতিক বিপদসমূহ নৌ বিপদের মধ্যে অন্তর্ভুক্ত। তা নৌ বিপদ দ্বারা কি জাহাজ বা জাহাজস্থ পণ্য বা মাশুলের ক্ষতি হতে পারে, যে কোনোটিরই। তা নৌ বিপদ সবসময় কি অনিশ্চিত এবং আগে থেকে বা পূর্বে অনিরূপণযোগ্য। তার মানে আমরা কি বলতে পারি, যে প্রাকৃতিক বা অপ্রাকৃতিক যে কোনো কারণে সমুদ্র যাত্রায় ব্যবহৃত জাহাজ, জাহাজবাহিত পণ্য এবং মাশুলের ক্ষতি হতে পারে, আর যার সব কিছুই কি নৌ বিপদের অন্তর্ভুক্ত বা সামুদ্রিক বিপদের অন্তর্ভুক্ত হিসাবে আমরা বলতে পারি। এরপরে আমরা চলে যাই নৌ বিপদ সমূহের মধ্যে। এখানে নৌ বিপদকে আমরা দুই ভাগে ভাগ করেছি, এক হচ্ছে প্রাকৃতিক বিপদ, দুই হচ্ছে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ। অপ্রাকৃতিক বা নৈতিক বিপদকে আমরা কতগুলো ভাগে ভাগ করেছি। তো প্রথমেই আমরা চলে আসি প্রাকৃতিক বিপদ। ঠিক আছে, যে সকল বিভিন্ন কারণে তো নৌ বিপদ সংঘটিত হতে পারে। হ্যাঁ, তো প্রাকৃতিক বিপদও অনেকগুলো আছে, অপ্রাকৃতিক বিপদও আছে। তো প্রথমেই আমরা প্রাকৃতিক বিপদ নিয়ে আলোচনা করি। তো নৌপথে চলাচলের সময় প্রাকৃতিক কারণে যে বিপদ সংঘটিত হয় তাকেই প্রাকৃতিক বিপদ বলে। তো এই সকল বিপদ হঠাৎ করেই কিন্তু উদ্ভব হয়, যে প্রাকৃতিক বিপদ তো বলে কয়ে আসে না যে হ্যাঁ এখন ঝড় হবে, তুফান হবে, এটা কিন্তু বলে কয়ে আসবে না। হ্যাঁ, তার মানে কি এটা হঠাৎ করেই উদ্ভব হবে, যেটা কিনা মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তো সাধারণত সমুদ্র পথে প্রাকৃতিক বিপদ হতেই পারে। তার মধ্যে কি হতে পারে, সামুদ্রিক ঝড় বৃষ্টি হতে পারে, সামুদ্রিক ঢেউ বা শিলাবৃষ্টির কারণেও কিন্তু জাহাজ বা পণ্যের ক্ষতি হতে পারে। আবার কি আছে, সমুদ্রে দেখা যায় যে পাহাড় থাকে, নিমজ্জিত পাহাড়, যেটা কিনা দেখা যায় না, তাই সমুদ্রে নিমজ্জিত পাহাড়ের সাথে ধাক্কা লাগতে পারে। তারপর আছে ভাসমান কিছু বরফখণ্ড থাকে, সেগুলোর সাথেও কিন্তু ধাক্কা লেগে যেতে পারে। তো এগুলো প্রত্যেকগুলোই কি আগে থেকে তো নির্ধারণ করা থাকে না, বা আগে থেকে কেউ জানেও না, আর এগুলো মানুষের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। তাই এগুলো সবগুলো কি প্রাকৃতিক বিপদ। এরপরে আমরা চলে যাই অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ। অপ্রাকৃতিক বিপদ যে কথা, নৈতিক বা মনুষ্য সৃষ্ট বিপদসমূহ যদি বলি একই কথা। ঠিক আছে, তা প্রাকৃতিক কারণ ব্যতীত মনুষ্য সৃষ্ট এবং অন্যবিধ কারণে সংঘটিত বিপদসমূহকে অপ্রাকৃতিক বা নৈতিক বিপদ বলে। তা নিচে আমরা এখন নৈতিক বিপদ বা অপ্রাকৃতিক বিপদ নিয়ে আলোচনা করব। প্রথমে কি আছে দেখো, জলদস্যু। আগেকার দিনে সমুদ্রপথে জাহাজ বা নৌযান চলাচলে জলদস্যুর আক্রমণ এক বড় ধরনের সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য হতো। বাট বর্তমানকালে কিন্তু বড় ধরনের জাহাজ সমুদ্রের গভীর অঞ্চল দিয়ে চলাচল করায় এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগে থেকে অনেক উন্নত হওয়ায় জলদস্যুর আক্রমণের সম্ভাবনাটা আগে থেকে অনেকেই কমে গিয়েছে। যে আগে যতটা বেশি জলদস্যু দেখা যেত, এখন জলদস্যুর আক্রমণের সম্ভাবনাটা হ্রাস পেয়েছে, কারণ নিরাপত্তা ব্যবস্থা আগে থেকে অনেক উন্নত হয়েছে।
তবে জাহাজ ছিনতাই হলেও কিন্তু এটা জলদস্যুতা হিসাবে কিন্তু গণ্য হতে পারে। এরপরে হচ্ছে চোর ডাকাত। সমুদ্রপথে চলাচলের সময় সাধারণত চোর ডাকাতের উপদ্রব হওয়ার কথা না, কিন্তু দেখা যায় যে অনেক সময় জাহাজের মালামাল চোর ডাকাতে চুরি বা ডাকাতি করে নিয়ে যায়। এটাও সামুদ্রিক বিপদের মধ্যে আওতাধীন। জাহাজ যখন বন্দরে বা বহির্নোঙরে অবস্থান করে বা উপকূলের পাশ দিয়ে চলে, তখন কখনো কখনো এমন ঘটনা ঘটতে পারে, চুরি ডাকাতি। এরপর হচ্ছে বহিঃশত্রু। অনেক সময় বহিঃশত্রু বা শত্রু দেশের নাগরিক, নৌযান বা যুদ্ধ জাহাজ কর্তৃক সমুদ্রপথে চলাচলকারী জাহাজস্থ মালামাল ও লোকজন আক্রান্ত ক্ষতিগ্রস্ত হতে পারে। এটিও সামুদ্রিক বিপদের মধ্যে পড়ে বা নৌ বিপদের মধ্যেই পড়বে। এরপর হচ্ছে যুদ্ধ জাহাজ বা রণপথ। যে কোনো দেশ তার জলসীমা নিরাপত্তা বিধানের জন্য যুদ্ধ জাহাজ বা রণপথ পরিচালনা করে, কারণ প্রত্যেকটা দেশই চায় তার দেশকে নিরাপদে রাখতে। টহলদান, মহড়া সহ বিভিন্ন উদ্দেশ্যেই এ সকল প্রতিরক্ষা যান পরিচালিত হয়। তা আন্তর্জাতিক সীমানাতেও এরূপ জাহাজ ও রণপথে চলাচল লক্ষ্য করা যায়। তো এ সকল জাহাজের সাথে সংঘর্ষে, বিশেষ করে ডুবন্ত সাবমেরিনের সাথে সংঘর্ষে অনেক সময় সমুদ্রগামী জাহাজ ও জানমালের ক্ষতি হয়। তোমরা কেউ যদি সেন্ট মার্টিন যেয়ে থাকো, সেন্ট মার্টিন গেলে দেখা যায় যে ওখানে কিন্তু কোস্ট গার্ড আর নিয়োজিত থাকে। ওই জলসীমার মধ্যে কোস্ট গার্ড নিয়োজিত থাকে যে যাতে বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করা যায়। হ্যাঁ, তারা দেশকে শত্রুমুক্ত রাখার জন্য নিয়মিত টহল দেয়, যাতে যারা সমুদ্র সীমায় অবৈধ প্রবেশ এবং শত্রুমুক্ত রাখার জন্য নিয়মিত টহল দিয়ে থাকে। এরপরে গ্রেফতার বা আটক। আন্তর্দেশীয় যুদ্ধ চলাকালে অনেক সময় শত্রু দেশ অভিমুখী চলাচলকারী কোনো জাহাজ গ্রেফতার বা আটক করা যেতে পারে। তা সাধারণত শত্রু দেশের যুদ্ধ পরিচালনায় সুবিধা হয় এরূপ পণ্য বা সমরাস্ত্র বহনকারী জাহাজকে আটকানোর চেষ্টা করা হয়। এটাও সামুদ্রিক বিপদ হিসাবে গণ্য হয়। তার মানে কি, দেখা যায় যে অনেক সময় যুদ্ধ অবস্থায় থাকা দেশগুলোর সমুদ্র সীমা চলাচলকারী জাহাজ সেই দেশের সৈন্যরা আটক করে। তার ফলে জাহাজ সময় মতো ফেরত পাওয়া না গেলে বা ফেরত না দিলে ব্যাপক আর্থিক ক্ষতি হয়। এরপরে হচ্ছে জাহাজের কাপ্তান ও কর্মচারীদের প্রতারণা। জাহাজের কাপ্তান বা কর্মচারীদের অসাধুতা বা প্রতারণার কারণে অনেক সময় কিন্তু জাহাজ বা এর মালামালের ক্ষতি হতে পারে। তা জাহাজ মালিকের অজ্ঞাতেই এরূপ ক্ষতির দায় সাধারণত তার উপরেই বর্তে। তাই এটাকেও মালিকের পক্ষে একটা সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য করা হয়। এরপর হচ্ছে পণ্য নিক্ষেপণ। পণ্য নিক্ষেপণ সামুদ্রিক ঝড়, জলোচ্ছ্বাস বা অন্যবিধ কারণে বিপদগ্রস্ত জাহাজকে হালকা করার জন্য যদি জাহাজের পণ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়, তবে তাকে পণ্য নিক্ষেপণ বলে। এটার মানে হচ্ছে ইচ্ছে হলেই কিন্তু কেউ জাহাজের পণ্য সমুদ্রে নিক্ষেপ করতে পারবে না। ঠিক আছে, যে যদি কোনো বিপদে পড়ে, সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে, যেটার কারণে দেখা যাচ্ছে যে পুরো জাহাজটাই ডুবে যেতে পারে, হ্যাঁ, সম্পদের অনেক ক্ষতি হতে পারে, সেই ক্ষেত্রে কিছুটা পণ্য যদি সমুদ্রে নিক্ষেপ করলে যদি জাহাজটি রক্ষা পায়, সেক্ষেত্রে এই পণ্য নিক্ষেপণটা করা যেতে পারে। তবে এরূপ পণ্য নিক্ষেপণ শুধুমাত্র জাহাজ ও এর অধিকাংশ মালামালকে বিপদমুক্ত করার প্রয়োজনেই হয়ে থাকে। জাহাজের কর্মীরা এরূপ মালামাল সমুদ্রে নিক্ষেপ করায় তা মনুষ্যসৃষ্ট বা অপ্রাকৃতিক বিপদ হিসাবেই দেখা হয়। তবে ইচ্ছাকৃতভাবে কাজটি করা না হওয়ায় এর মুখ্য কারণকেই এক্ষেত্রে বিপদের কারণ হিসেবে বিবেচনা করা উচিত। এরপরে হচ্ছে অগ্নিসংযোগ ও বিস্ফোরণ। সমুদ্র পথে জাহাজ চলাচলকালে জাহাজে যে পণ্য সামগ্রীতে কিন্তু আগুন ধরে যেতে পারে। হ্যাঁ, এটাও একটা বড় ধরনের সামুদ্রিক বিপদ হিসেবে গণ্য হয়। তো
ধোঁয়া বা তাপে অনেক সময় দেখা যায় কি পণ্যের ক্ষতি সাধন হয়, বা আগুন নিভানোর জন্য জল প্রক্ষেপণের ফলেও পণ্যের ক্ষতি সাধনও সামুদ্রিক বিপদের মধ্যেই পড়বে। তো জাহাজের কাপ্তান ও কর্মচারীদের অবহেলার কারণেও আগুন লাগতে পারে বা জাহাজের বিস্ফোরণ ঘটতে পারে। সর্বশেষে কি আছে? হরতাল, ধর্মঘট, দাঙ্গা হাঙ্গামা, বেসরকারি আন্দোলন ইত্যাদি। আচ্ছা, জাহাজে পণ্য সামগ্রী ওঠানো নামানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ হরতাল, ধর্মঘট, দাঙ্গা হাঙ্গামা বা বেসরকারি আন্দোলনের ফলে তা বাধাগ্রস্ত হতে পারে। এতে কিন্তু যথেষ্ট পণ্যের বা সব কিছুরই কিন্তু আর্থিকভাবে ক্ষয়ক্ষতি ঘটে। তো এগুলোকেও আমরা অপ্রাকৃতিক বিপদ হিসাবে সামুদ্রিক বিপদের আওতাধীনে রাখতে পারি। তার মানে কি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে হরতালে দেশে হরতাল বা দাঙ্গা হাঙ্গামা বিক্ষোভে অনেক সময় কি এগুলো যখন চলে তখন বন্দরে যে জাহাজ অবস্থান করে, হ্যাঁ, মানে হচ্ছে বন্দরে যখন অবস্থানরত জাহাজে পণ্য উঠাতে নামাতে কিন্তু অনেক সময় লেগে যায়। আর অনেক সময় লাগার কারণে কিন্তু কি হয়, আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হতে হয়। আজকে এ পর্যন্তই। তো বাড়ির কাজ তোমাদের কি কি দেখো, বাড়ির কাজ জ্ঞানমূলক প্রশ্ন দিয়েছে কিছু। যাত্রার বিমাপত্র, সময় বিমাপত্র, মূল্যায়িত বিমাপত্র, মিশ্র বিমাপত্র, ভাসমান বিমাপত্র, নৌ বিপদ বলতে কি বুঝো। প্রত্যেকটা সংজ্ঞা তোমরা খুব ভালো মতো বুঝে বুঝে পড়বে এবং বাসায় লিখবে। অনুধাবনমূলক প্রশ্ন, অমূল্যায়িত বিমাপত্র বলতে কি বোঝায়? জলদস্যু সৃষ্ট নৌ বিপদ কোন ধরনের, ব্যাখ্যা করো। সামুদ্রিক ঝড় তুফান কোন ধরনের, সামুদ্রিক ঝড় কোন ধরনের নৌ বিপদ, ব্যাখ্যা করো। জাহাজ ব্যবসায়ীদের জন্য ভাসমান নৌ বিমাপত্র অধিক উপযোগী কেন? তোমরা বাসায় নিজে নিজে পড়ে এই উত্তরগুলো বের করার চেষ্টা করবে এবং খাতায় খুব সুন্দর করে লিখবে। তো জ্ঞানমূলক প্রশ্নগুলো এবং অনুধানমূলক প্রশ্নগুলো বাসায় সবাই SW করবে। আমরা জানি অধ্যয়নী মানুষকে পরিপূর্ণ করে তোলে। সবাইকে ধন্যবাদ। আর শিক্ষার্থীদের বলবো তোমরা অবশ্যই বাসায় মনোযোগ সহকারে পড়াশোনা করবে, বাবা মার কথা শুনবে এবং পড়াশোনা নিয়মিতভাবে করবে। যে আজকে পড়লাম 2-3 দিন পর আবার পড়তে বসবো, যাতে এরকম না হয়। রেগুলার একটা রুটিন মেনটেন করে তোমরা রেগুলার ঠিকমতো পড়াশোনা করবে। তোমাদের জন্য অনেক শুভকামনা রইল এবং সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ কামনায়। আসসালামু আলাইকুম।